দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত হচ্ছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB এর প্রেসিডেন্ট ও এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন রশিদ। আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে। জনাব হুমায়ুন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ। জনাব হুমায়ুন রশিদ, আমরা শুরু করতে চাই যে আমরা জানি যে সারা বিশ্বর সাথে বাংলাদেশও আসলে বৈশ্বিক যে করোনা ভাইরাস সেটির সাথে মোকাবেলা করে আসলে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। বাংলাদেশও একই রকমভাবে চেষ্টা চালাচ্ছে এবং এই অদৃশ্য ভাইরাসের সাথে যুদ্ধ করে আমাদের জীবন জীবিকা অর্থনীতিকে এগিয়ে নিতে হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনেই সেটি করার প্রচেষ্টাও চলছে। প্রথমে একটু জানতে চাইবো, ওভারঅল এই পরিস্থিতি তো আসলে ওভারঅল বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি আপনি কিভাবে মূল্যায়ন করছেন? অনেক ধন্যবাদ। যদি দেখেন যে এপ্রিল মাসে খুব বাজে সময় গেছে ব্যবসার জন্য, সবাই পৃথিবী জুড়ে একটা অশান্ত পরিবেশ, কিন্তু আজকে এপ্রিল মাসের পর থেকে কিন্তু ব্যবসার প্যাটার্ন বাংলাদেশে ব্যবসায়ীরা প্রাইভেট সেক্টর বিশেষ করে ঘুরে দাঁড়াবার জন্য দে স্টার্টেড ওয়ার্কিং অন দ্যাট। তারা কাজ শুরু করে দেয় এবং পরবর্তীতে আপনি দেখেছেন ই কমার্সের বিশেষ করে ব্যবসা অনেক বেশি বৃদ্ধি পায় ই কমার্স বেসড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক থাকাতে। এবং সরকারেও কিছু কিছু জায়গায় প্রশংসা করতে হবে যে সরকার খাদ্য সরবরাহে যে জন্য যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলোকে কিন্তু অ্যাড্রেস করেছে প্রপারলি। ফলে ব্যবসার প্রকৃতি, ব্যবসার ধরনটা কিন্তু এসেই কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। আজকে কিন্তু ব্যবসা যদি দেখেন ওভারঅল সিচুয়েশন অনেকটা নর্মাল সিচুয়েশনে ফিরে যাচ্ছে, কিছু কিছু সেক্টর ছাড়া। কিছু কিছু সেক্টর আমরা IBFB থেকে বলি, যেমন ট্যুরিজম সেক্টরটা একটা বড় এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। হোটেল, ট্যুরিজম কিংবা ট্রাভেল, এয়ারলাইন্স, এইসব ব্যবসাগুলো চ্যালেঞ্জের মুখে আছে। কিন্তু অন্যান্য যেসব আমরা দেখি, ম্যানুফ্যাকচারিং যদি বলি কিংবা সার্ভিস ইন্ডাস্ট্রি বলি, অনেকটা ঘুরে দাঁড়িয়েছে এবং আশা করছি যে আরেকটু ঘুরে দাঁড়াবে যদি আমরা অচিরেই ধরেন এই করোনার ইনজেকশন কিংবা করোনা প্রতিশোধক জাতি যদি পেয়ে যায়, তাহলে কিন্তু ব্যবসার প্রকৃতি আরো ঘুরে দাঁড়াবে এবং একটা আমার কাছে মনে হয় অচির। জনাব হুমায়ুন রশিদ, আমরা দেখেছি যে করোনার সার্বিক পরিস্থিতিতে প্রত্যেকটি দেশেরই আসলে নতুন করে সাজাতে হচ্ছে তাদের অর্থনৈতিক অগ্রগতির জায়গাগুলো ধরে রাখতে। বাংলাদেশ সরকারেরও আমরা জানি যে প্রধানমন্ত্রী প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। অনেক জায়গায় আরো অনেক নতুন নতুন সুযোগ সুবিধা দেওয়ার আরো প্রচেষ্টা চলছে, আলোচনা চলছে। সেটি আসলে আপনি কতটুকু যুক্তিযুক্ত মনে করেন বা এই জায়গায় আরো কি প্রত্যাশা করেন? আপনি যদি দেখেন সারা বিশ্বে কিন্তু এই প্রণোদনা বিভিন্ন ভাবে এসছে। বাংলাদেশেও কিন্তু ওই একইভাবে প্রণোদনা এসছে, যেটা ব্যবসায়িক ধরন বুঝে, প্রকৃতি বুঝে, ব্যবসার যে সাইজ বুঝে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই প্রণোদনা ঘোষণা করেছেন এবং এটাকে অর্গানাইজ করছে ব্যাংকগুলো। তারা তাদের ব্যবসায়ীদের সাথে অনেক বেশি সম্পৃক্ত, তারা জানে কি ধরনের ব্যবসা প্রকৃতি, সেই হিসাবে তারা কিন্তু এই প্রণোদনা প্যাকেজটা অফার করছে এবং এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। কারণ আজকে যদি কেউ একটা সমস্যায় থেকে থাকে, যে কোনো ব্যবসায়ী, যে কোনো ধরনের ব্যবসায়ী, ওনাকে যদি আজকে রেস্কিউ করেন, কালকে কিন্তু উনি একটা সুন্দর ভবিষ্যৎ দেখাতে পারবেন, বিশেষ করে আরো কিছু জব ক্রিয়েট করতে পারবেন, অর্থনীতিতে কন্ট্রিবিউট করতে পারবেন, ট্যাক্স দিতে পারবেন। ফলে এই প্রণোদনার এই প্রয়াসটা প্রশংসনীয় বলে আমি বিশ্বাস করি এবং আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। জি, কিন্তু অবশ্যই সরকারের প্রচেষ্টাগুলো ভালো, কিন্তু আমরা আবারও এরকমও দেখছি যে বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পটি প্রণোদনা প্যাকেজের যে সুবিধা বা ব্যাংকিং সেক্টরের মাধ্যমে যে সুবিধা পাওয়ার কথা, অনেকেই সেটি আবার যথাযথভাবে পাচ্ছেন না বলেও বেশ কিছু অভিযোগ রয়েছে। অনেক ভালো উদাহরণও রয়েছে। সেটি কেন হচ্ছে না বলে আপনি মনে করেন? ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যেগুলা রয়েছেন, ওনাদের আসলে
অনেকে এক্সপোজ টু দি ব্যাংক জিনিসটা নাই। আপনি যদি যা দেখেন আমাদের দেশে কিন্তু এখনো প্রথাগত ব্যবসা আছে, যে দোকানদার দোকান নিয়ে ব্যবসা করেন, উনি কিন্তু একটা দোকান নিয়ে হয়তো ইন্ডিভিজুয়াল ওনার এবং ইন্ডিভিজুয়াল ওনারশিপ নিয়ে অপারেট করেন, উনি কিন্তু ব্যাংকিং ওইভাবে করেন না। ফলে ব্যাংকের কাছে এক্সপোজ না হওয়াতে ওনার অ্যাক্সেস টু লোন এই জিনিসটা হয়নি। এই জিনিসটা আমরা সচরাচর আপনি যদি দেখেন 70-80-90% যারা দোকান রিটেইলের ব্যবসা করেন তারা কিন্তু ব্যবসা করে থাকেন। এক, দুই নম্বর হচ্ছে আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী, ক্ষুদ্র ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ক্ষুদ্র ম্যানুফ্যাকচারার গ্রামে গঞ্জে আছি, আমরা কিন্তু ব্যাংকের সাথে ওইভাবে ব্যাংকিংটা করি না। এই কালচারটাও আমাদের ভিতরে খুব যে একটা বেড়েছে তা কিন্তু না। ধরেন আমি একটা ছোট্ট রাইস মিল করেছি, আমি হয়তো আমার নিজের পয়সা দিয়ে, আমি কিন্তু প্রবাসী আমার ভাই আছে সে পয়সা দিয়েছে, সেই পয়সাটা নিয়ে আমি হয়তো রাইস মিলটা করে ফেলছি খাটোভাবে। আমি ব্যাংকের কাছে লোন নেই। ফলে ব্যাংকের কাছে যে প্রণোদনাটা পাবো আমি এটা পাইনি। এটা কিন্তু একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। এ ব্যাপারে আমার কাছে মনে হয় যদি ভবিষ্যতে আমরা নতুন প্রজন্ম তারা কিন্তু অ্যাক্সেস টু লোন এই জিনিসটাকে অ্যাড্রেস করবে এবং তারা যখন বড় আকারে আসবে তাহলে কিন্তু এই 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 যে প্রণোদনা পাওয়ার যে সুযোগ এবং সুবিধা এটা বাড়বে। আপনি আইটি দেখেন, আইটি সেক্টরে কিন্তু অনেক এসছে, সরকার বিভিন্নভাবে এটাকে অ্যাড্রেস করেছে এবং এটা এখানে প্রণোদনা থেকে আরম্ভ করে ট্যাক্স থেকে আরম্ভ করে অনেক সুবিধা দিচ্ছে এবং নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এই প্রণোদনাটা অ্যাভেল করছে এবং ক্রমান্বয়ে তারা কিন্তু আইটি রিলেটেড ব্যবসার ক্রমান্বয়ে প্রসার ঘটাচ্ছে। ফলে এখন যে গ্রামে গঞ্জে এই ফ্যাসিলিটিস আমরা নিয়ে যেতে পারি, এই লোনের সুবিধাটা and loan access to consumers, customers এবং ইনভেস্টার্স, এই জিনিসগুলো যদি যখনই বাড়বে তখন প্রণোদনার এই সুবিধা দিকটি আরো বেশি আরো স্ট্রাকচারড হবে বলে আমি বিশ্বাস করি। জনাব রশিদ, আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে চাই, তারপর আবার আপনার সঙ্গে সংযুক্ত হচ্ছে। প্রিয় দর্শক, নিচ্ছি একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আবারও 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBAB এর প্রেসিডেন্ট ও এনার্জি ব্যাংক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদের সঙ্গে। আমরা তার সাথে আবারও সংযুক্ত হচ্ছি। জনাব হুমায়ুন রশিদ, আমরা আলোচনা করছিলাম দেশের সার্বিক ব্যবসা বাণিজ্য এবং কোভিডের কারণে যে চ্যালেঞ্জগুলো, সেখানে আরেকটু আসতে চাই আলোচনা যে আমরা দেখছি যে মহামারীর কারণে অনেকেই জব মার্কেটে জব হারিয়েছেন, আবার অনেক সম্ভাবনার জায়গায় আপনি বলছিলেন। তবে এই পরিস্থিতিতে নতুন উদ্যোক্তা, নতুন কর্মসংস্থানের জায়গাগুলো কিভাবে আমরা বাড়াতে পারি? ধন্যবাদ। আপনি যদি দেখেন যে কর্মসংস্থান যে প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আজকে আপনি আর ট্রাভেল এজেন্টের কাছে যাবেন না টিকিট কাটার জন্য, আপনি অনলাইনে টিকিট কেটে পৃথিবীর যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারছেন। আপনি অনলাইনে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারছেন, সব অনলাইন হয়ে যাচ্ছে। এই অনলাইন ব্যাকআপ সার্ভিস করার জন্য কিন্তু প্রচুর আইটির লোক লাগবে। এই আইটির লোক আমাদেরকে তৈরি করতে হবে। এই আইটি রিলেটেড সার্ভিস ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের একটা বড় অপরচুনিটি আছে, যেখানে আমাদের নতুনরা কন্ট্রিবিউট করতে পারে এবং জব নিজেরা দিতে পারে, নিজেরা করতে পারে। দুটো অপরচুনিটি সার্ভিস ইন্ডাস্ট্রিজে। এই করোনার পরে আমাদের যেটা বড় সুযোগ হয়েছে সেটা হচ্ছে যে হোম ডেলিভারি সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, এখন হোম ডেলিভারি আসছে এবং মফস্বল শহরেও কিন্তু হোম ডেলিভারি আসছে। এই একটা বড় সুযোগ। আপনার এছাড়া আমাদেরকে এই যে আইটিটাকে ব্যাকআপ সাপোর্ট করার জন্য আপনার পাওয়ার সিস্টেম লাগবে, স্টেবল এবং কোয়ালিটি পাওয়ার লাগবে। এটার জন্য কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন হয়ে গেছে। আমরা কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে ব্যবসার সাথে জড়িত, ফলে আমরা এটাকে অ্যাড্রেস করছি যাতে এই হসপিটাল গুলা স্টেবল পাওয়ার পায়, কোয়ালিটি পাওয়ার পায়, যে আইটি কোম্পানি গুলা স্টেবল পাওয়ার পায়। এছাড়া যারা ম্যানুফ্যাকচারিং এ আছেন ওনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করছেন আজকাল অনেক জায়গায়, ম্যানুফ্যাকচারিং এ প্রসেস কন্ট্রোল ইকুইপমেন্ট ইউজ করছেন। এই জায়গাগুলোতে কিন্তু স্টেবল পাওয়ার দরকার এবং কোয়ালিটি পাওয়ার দরকার।
এই এই যে ব্যাকআপ সাপোর্টটাকে দেওয়ার জন্য স্কিল ডেভেলপমেন্ট করতে হবে আমাদের। শুধু কিন্তু টেকনিশিয়ানস, আপনার যে হোম ডেলিভারি করবেন, এই যে গুডস গুলো ডেলিভারি করবেন, এটার জন্য ফোর্কলিফট দরকার। এই ফোর্কলিফটের জন্য স্কিল অপারেটর দরকার, যারা দেশে এবং দেশের বাইরে যে কাজ করতে পারে। আপনি যদি চিন্তা করেন যে শুধু দেশে কাজ করবেন তা না, কিন্তু আপনি দেশে বসে আইটি সেক্টরে যদি কাজ করেন, আপনি গুগলে কাজ করতে পারবেন, আপনি ওরাকলে কাজ করতে পারবেন, আপনি এসএপি তে কাজ করতে পারবেন, জার্মানিতে আপনার চাকরি হবে, আমেরিকাতে আপনার চাকরি হবে, কিন্তু বাংলাদেশে বসে আপনি কাজ করতে পারবেন রিমোটে। এই অপরচুনিটি আসছে, এই স্কিলটাকে আমরা তাদেরকে ফোকাস করতে হবে। আমাদের আগামী প্রজন্ম, আগামী 10 বছর 15 বছর আমাদেরকে স্কিল ডেভেলপ করতে হবে। এই স্কিল ডেভেলপ যদি হয় তাহলে কিন্তু আমাদের ভ্যালু এডিশন হবে। আজকে আমরা 14-15 বিলিয়ন ডলার রেমিটেন্স পাই, আমরা কেন 30 বিলিয়ন ডলার রেমিটেন্স প্রতি মাস পাবো না? এটাও যদি পেতে চাই তাহলে নতুন প্রজন্মের স্কিলটাকে অ্যাড করতে পারলে তাহলে কিন্তু আমাদের রেমিটেন্সও বেড়ে যাবে। ফলে স্কিলকে প্রায়োরিটাইজ করতে হবে। আমাদের সবচেয়ে বড় সম্পদ মানব। আপনার 65% যাদের বয়স আপনি যদি দেখ 30-এর নিচে, এটাকে আমাদের কর্মের হাতিয়ার, যদি হাত দুটাকে যদি আমরা স্কিলড করে ফেলতে পারি, আমরা দক্ষ করে ফেলতে পারি, তাহলে কিন্তু দেশে কর্মসংস্থান হবে, দেশের বাইরে কর্মসংস্থান হবে। আগের যুগ যেহেতু নেই, আজ থেকে ধরেন 10 বছর আগে যে স্কিল ছিল, আজকে সেই স্কিলের দরকার নেই। আগামী 10 বছর পরে সেই স্কিলের দরকার থাকবে না, আরো নতুন নতুন স্কিলের প্রয়োজনীয়তা আসবে। ফলে যুব উন্নয়নের জন্য আমাদেরকে স্কিলকে প্রায়োরিটাইজ করা দরকার। জি, জনাব হুমায়ুন রশীদ, এবার একটু বিদেশি বিনিয়োগের দিকে নজর দিতে চাই। আমরা জানি যে আপনি বিদেশি বিনিয়োগ নিয়েও কাজ করছেন, এবং সেই সাথে আমাদের যে বর্তমান প্রেক্ষাপট সারা বিশ্বব্যাপী, এবং এই পরিস্থিতিতে আরও যেন বিদেশি বিনিয়োগ আমরা আকৃষ্ট করতে পারি, সেই জায়গায় দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনারও প্রয়োজন আছে। সেই জায়গাটা আসলে কি প্রত্যাশা করেন আপনারা? আমি ব্যক্তিগতভাবে পজিটিভ। প্রথমত ডোমেস্টিক ইনভেস্টমেন্ট আরো আসবে এবং এফডিআই আসবে। আসার জন্য যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারকে অ্যাড্রেস করা হচ্ছে। 2 নম্বর হচ্ছে পাওয়ারও আসছে না কি আসছে না, যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে প্রসেসটা। এই যে লাইসেন্সিং রিজিম, এই যে আমি সত্যি কথা বলতে কি ব্যুরোক্রেসি, এটা কিন্তু আমাদের ব্যবসাকে, ইজ অফ ডুইং বিজনেস এবং ব্যবসাকে স্লো করে দিচ্ছে। আপনার যে কোনো ব্যবসায় মানে ন্যূনপক্ষে 8-10টা 12টা লাইসেন্স এবং পারমিশন রিকোয়ার্ড। এই যে দরকার আছে, এই জিনিসটাকে এক এক জায়গায় এক এক অফিসে অনেক টাইম কনজিউম করছে। এখান থেকে বেরোবার জন্য সরকার যে প্রয়াস নিয়েছেন, ওয়ান স্টপ বিডা যে প্রয়াস নিয়ে, এটা প্রশংসনীয়। এটা যত তাড়াতাড়ি সম্ভব একসাথে যদি করে ওনাদের ইন্টারনাল যে মিনিস্টারিয়াল যে ডিসিশনস গুলা ওনারা যদি এক টেবিলে দিতে পারেন, তাহলে কিন্তু আজকে যারা প্রাইভেট সেক্টর ইনভেস্টার্সরা ওনারা এনকারেজড হবে। আর প্রাইভেট সেক্টর ইনভেস্টার্সরা যদি না এনকারেজড হয়, তাহলে কিন্তু আপনি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পাবেন না। ডিসকমফোর্টেবল জোন যদি তারা দেখে যে বাংলাদেশি ইনভেস্টার্সদের জন্য আছে, তাহলে এফডিআই কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবেন না। 100টা ইকোনমিক জোন আসছে, এই ইকোনমিক জোনগুলোতেও অনেক আসবে। আসার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে লজিস্টিক ইমপ্রুভ করতে হবে, আমাদের যে লাইসেন্সিং সিস্টেম ইমপ্রুভ করতে হবে, ট্যাক্স সিস্টেমটাকে আরো সুন্দর করে ঢালাও করে সাজাতে হবে। ট্যাক্সেশনটা আমাদের অত্যন্ত পুরনো, আমাদের পোর্ট হ্যান্ডলিং সিস্টেম অত্যন্ত পুরনো। এই জিনিসগুলোকে বলা হচ্ছে কম্পিউটারাইজ করা হচ্ছে, অটোমেটেড করা হচ্ছে, কিন্তু অন দ্য রিয়ালিটিতে আপনি দেখবেন এটা রিয়ালিটিতে এগুলা অ্যাড্রেসড হচ্ছে না। না হতে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাচ্ছে। ভোক্তা পর্যায়ে আপনি আমি এটার কস্টটা বিয়ার করছি। কেন আমি এখানে করব? কেন পোর্ট যদি 4 দিন একটা হ্যান্ডেলিং করতে, একটা কন্টেইনার হ্যান্ডেল করতে লাগে, তাহলে এটা কস্ট কে দেবে? আজকে কেন সিঙ্গাপুর থেকে চট্টগ্রামের সবচেয়ে বেশি, এটা কস্ট কে দেবে? সরকার দিচ্ছে না, কিন্তু
সরকারি ওই কর্মকর্তাও দিচ্ছেন যিনি আটকে রাখছেন কিংবা যিনি এই প্রসেসটাকে স্লো করে রাখছেন। ফলে এই জায়গাটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং ওনাকেই আগে আসতে হবে যে আমরা প্রাইভেট সেক্টরকে কিভাবে এনকারেজ করতে পারি। যদি এনকারেজড হয় তাহলে কিন্তু এফডিআই আসবেই, এদেশে অপরচুনিটি আছে। ফলে এফডিআই আসার জন্য শুধু কনফিডেন্সটাকে দিতে হবে। আমরা একটু পুঁজিবাজার সম্পর্কে আপনার কাছে আসতে চাই। আমরা জানি যে এনার্জি প্যাক পুঁজিবাজারে তালিকাভুক্তর জায়গাটি নিয়ে আমাদের বিনিয়োগকারীদের মাঝেও যথেষ্ট আগ্রহ রয়েছে, বা আমাদের দেশের বর্তমান পুঁজিবাজার আবারও বেশ ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা রয়েছে, বিনিয়োগকারীদের আস্থার জায়গাটাও ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। সেই জায়গাটাই আপনার মতামত কি? আমার কাছে মনে হচ্ছে যে নতুন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে অ্যাডমিনিস্ট্রেশন এসেছেন, I think that they are doing the right job. ওনারা ভালো কাজ করছেন বলেই আজকে মনে হয় পুঁজিবাজারে একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হয় এটাকে ধরে রাখতে হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যারা পুঁজিবাজারে আসতে চান, তাদেরকে প্রথমে যে জিনিসটা অ্যাড্রেস করতে হবে সেটা হচ্ছে কমপ্লায়েন্স, কমপ্লায়েন্স, কমপ্লায়েন্স এন্ড কমপ্লায়েন্স। এই কমপ্লায়েন্স যদি আমরা করতে পারি, আমরা যদি এই আমাদের অপারেশনাল দিকটাকে অ্যাড্রেস করতে পারি, আমরা যদি শেয়ার হোল্ডারদের দিকে তাকায় থাকতে পারি, তাদের দিকে তাদের যে এটা শেয়ার হোল্ডাররা খুব ক্ষুদ্র বিনিয়োগকারী হলেও কি চায় এটা দেখতে হবে। সে চায় না একটা প্রতিষ্ঠান, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান কোনোরকম ভাবে দুর্নীতি পরায়ণ হোক। যদি দুর্নীতি পরায়ণ হয় তাহলে কিন্তু প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টস এবং এই ক্যাপিটাল মার্কেটটা বসে যাবে। ক্যাপিটাল মার্কেটের উপর যদি কনফিডেন্স কমে যায় তাহলে কিন্তু আপনার সবচেয়ে সাফার করবে যারা ভবিষ্যতে প্রজন্ম, যারা ভবিষ্যতে ব্যবসায়ী বড় করতে চান, যারা স্বল্প পুঁজিতে স্বল্প কস্টে পুঁজি সংগ্রহ করে ইনভেস্ট করতে চান, তারাই কিন্তু সাফার করবেন। ফলে যদি ভালো ব্যবসায়ী আসে, ভালো কোম্পানি আসে, আসা উচিত, আসতে হবে এবং তাদেরকে অনুপ্রাণিত করতে হবে। এবং এই জায়গাগুলোকে আমরা যদি অ্যাড্রেস করতে পারি তাহলে পুঁজিবাজার বড় হবে। বড় হলে আমার কাছে মনে হয় ব্যবসার কস্ট কমে আসবে, ব্যবসায়ীরাই সবচেয়ে বেশি উপকৃত হবে। জি, আমরা অবশ্যই সেই প্রত্যাশা রাখি। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, যাওয়ার আগে দেশে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ উন্নয়নে সরকারের যে কার্যক্রমগুলো সেগুলো ছোট্ট করে প্রত্যাশা এবং নতুন উদ্যোক্তা যারা আসতে চায় সামনের দিকে তাদের জন্য যদি আপনার কোনো পরামর্শ থাকে। আমি নতুন উদ্যোক্তাদের ব্যাপারে যেটা বলতে চাই, সবসময় বলি যে পৃথিবী আমরা দেখেছি সেই পৃথিবী আজকে নেই। আজকে যে পৃথিবী দেখছি আগামীতে সে পৃথিবী থাকবে না। পৃথিবী একদিন করোনা মুক্ত হবে, করোনা মুক্ত হলে পৃথিবীতে আরো বেশি অপরচুনিটিস আসবে। আমাদেরকে ইনোভেশনের দিকে তাকাতে হবে, আমাদেরকে প্রতিনিয়ত টেকনোলজিকে অ্যাড্রেস করতে হবে, আমাদের প্রতিদিন আমাদের আরো সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। আমরা যদি পরিশ্রম করি, আমরা যদি সৎ থাকি, আমরা যদি রাইটলি অ্যাড্রেস করি যে পৃথিবী এগিয়ে যাবে, একদিনেই ভবিষ্যৎ তৈরি হয় না, ভবিষ্যৎ অনেক সময় লাগে। আমরা যদি এটাকে লেগে থাকি, এই গাছ বড় হবে, গাছে ফল ধরবে, এই গাছে ফল ধরলে আগামীর প্রজন্ম ফল পাবে। এবং আমাদের এর জন্য সবাই আমাদের ভবিষ্যতের প্রজন্মের জন্য একসাথে কাজ করতে হবে পজিটিভলি। আমরা দেশকে এগিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে ইনোভেট করতে হবে নতুন করে, এবং আমাদের প্রজন্ম সেটা পারবে। আমরা বিশ্বাস করি, প্রত্যাশা রাখি সরকারের যে এগিয়ে চলা ব্যবসা বাণিজ্য অর্থনীতি বাংলাদেশের যে নানা চ্যালেঞ্জের মধ্যে অগ্রগতি, তরুণ প্রজন্মের হাত ধরেই আপনাদের সুন্দর একটি পরিকল্পনার মাধ্যমে, সরকারের সহযোগিতার মাধ্যমে আমাদের দেশের অগ্রগতি অব্যাহত থাকবে সে প্রত্যাশা রেখে আজকে আলোচনা শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি, নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলাম ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ IBF প্রেসিডেন্ট ও এনার্জি ব্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন রশিদের সঙ্গে। দর্শক, এবারে নিচ্ছে আরো একটা বিরতি, বেলা 1:30 আবার ফিরবে 21 বিজনেসে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।